This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুমে আমি মঞ্জুরা রয়েছি, আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে দীপ রয়েছে এবং স্টুডিওতে অবশ্যই লিমা রয়েছে। শুরুতেই এসআইআর সংক্রান্ত খবরের দিকে আমরা নজর রাখবো, তার কারণ এই মুহূর্তে যে সংখ্যাটা 2208 ছিল, সংখ্যাটা নেমে হয়েছে 2। মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা, এরকম ম্যাজিক গতিতেই এই সংখ্যার পরিবর্তন হয়েছে। খুব স্বাভাবিকভাবে এটা হলো কি করে, এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, প্রথম কথা, এই ম্যাজিকটা হলো কিভাবে? এবং দ্বিতীয় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে আগে তার মানে রিপোর্টটা গলত ছিল, এর পরে যে রিপোর্টটা এসছে সেটাতেও যে কোনো ভুলভ্রান্তি থাকবে না, তারই বা নিশ্চয়তা কোথায়? মঞ্জুরা, 2008টি যেটা ছিল 2208, সেখান থেকে এটা কমে দাঁড়িয়েছে 2 এবং খুব স্বাভাবিকভাবে আগামী দিনে এটা শূন্যে পৌঁছবে। যুক্তি বিএলওদের যে তাদের বেশ কিছু ভুলভ্রান্তি হচ্ছে এবং যেহেতু কমিশন থেকে আপাতত 2টি অপশান চালু করা হয়েছে, সেই 2টি অপশানে এডিট করতে পারবেন বিএলওরা এবং ইআরওরাও তারা প্রাথমিকভাবে বিএলওদের কাজ দেখে যদি দেখেন কোথাও ফাইন্ড আউট কিছু থাকে যে এখানে ভুল হচ্ছে, তাহলে বিএলওদের কাছে তারা রিকোয়েস্ট পাঠাবেন এবং সেই কাজটি তারা ঠিক করবেন। কমিশনের নতুন নিয়ম অনুসারে যে আগামী 11 তারিখের মধ্যে বিএলওরা যদি নিজেদের এই সমস্ত কাজগুলি, ভুল যেগুলি রয়েছে, ভুলভ্রান্তিগুলি তারা সাধারণভাবে যদি ঠিক করে নেন, তাহলে সেটাকে বোনাফাইড মিস্টেক বলে ধরা হবে বা প্রকৃত অর্থে ভুল হয়ে গেছে এটা মনে করা হবে। কিন্তু 11 তারিখের পরে যদি হয় তাহলে কড়া পদক্ষেপ। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন, জাতীয় নির্বাচন কমিশনের চোখে পড়েছিল এই গোটা ডেটাটা এবং তারপর তারা সন্দেহের জন্যই এটা পাঠায়, কমিশনকে দেখতে বলা হয়, সিইও দপ্তর থেকে নির্দেশ যায়। প্রশ্ন হলো যে এত সংখ্যক বুথে যে একজনও মৃত নেই, শিফটেড নেই, তারপরেও বিএলওরা এটা কিভাবে মেনে নিয়ে কাজ করছিলেন? তাহলে কি তাদের উপরে সত্যিই কোনো আলাদা চাপ ছিল? মঞ্জুরা। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। তন্ময় বাবু, যেটা 1 ডিসেম্বর সংখ্যাটা ছিল 2208, সেই সংখ্যাটা নির্বাচন কমিশন যখন চাপ দিল তখন সেটা নেমে এলো 2। প্রশ্ন হচ্ছে যে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তো বিএলওরাই করেছিল। আচ্ছা, বিএলওরা এটা জানার পরেও, মানে এই যে গন্ডগোল একটা রয়েছে, তারপরেও এই রিপোর্টটা দিল কিভাবে? তাহলে কোথাও একটা আলাদা করে কোনো কি বাড়তি রাজনৈতিক চাপ ওদের ওপর দেওয়া হচ্ছিল, যেরকম একটা অভিযোগ তো এর আগেও উঠেছে? আপনার কি মনে হয়? না, পুরো বিষয়টাই আমরা বলছি, যেভাবে মানে হঠাৎ করে তড়িঘড়ি করে আনপ্ল্যান্ড ওয়েতে এফআইআরটা করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় এটাও হয়েছে যে চাপের কারণে, মানে কাজের চাপের কারণে, পলিটিক্যাল কাজের চাপ বলিনি, কাজের চাপের কারণে অনেক সময়তেই হয়তো পুরো তথ্য তারা ততক্ষণে তৈরি করে উঠতে পারেননি। কিন্তু এই যে অমানসিক চাপ, মানে আপনি বলছেন কাজের চাপে 2208 সংখ্যাটা একেবারে ম্যাজিক হয়ে 2 হয়ে যেতে পারে? এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন ভাবে ফাংশন করছে সেটা সম্পূর্ণ এখন তো তাদের হাতে। তাদের বিএলও আছে, ইআরও আছে, ইআরও আছে, বিইও আছে, এতগুলো ধাপ আছে। তারপরে রাজ্য নির্বাচন কমিশন এবং তারপর জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে আবার পর্যবেক্ষক আছে। এত কিছুর মধ্যে এই ভুল রিপোর্ট যদি হয়ে থাকে, তাহলে সেই ভুল রিপোর্টটা কেন হলো এবং যদি হয়েও থাকে সেটাকে শুধরে নেওয়ার আগেই বাইরে ছড়িয়ে দিয়ে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরিতে সাহায্য করলো। আপনাদের মনে হচ্ছে না যে এটা অনেকটা এই রাজনীতির ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে কাজে দিচ্ছে, রাদার দ্যান আসল উদ্দেশ্যটা সাধন করার থেকে? আমাদের তো এটাই মনে হচ্ছে। তন্ময়বাবু, বুঝতে পারছি। আপাতত আপনাকে ধন্যবাদ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আমরা কথা বলছিলাম যে 1 ডিসেম্বর যেখানে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা 2208 ছিল, সেটা নির্বাচন কমিশন চাপ দিল, তারপর সেটা 2-এ নেমে এলো, মানে একক সংখ্যায় নেমে এলো। কিছুক্ষণ আগে তন্ময় ঘোষের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে এটা যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা কমিশনের দেখার কথা, তারা না দেখে আগে বিষয়টাকে সামনে এনে একটা রাজনৈতিক বিষয় তৈরি করছে, একটা ন্যারেটিভ তৈরি করছে। আপনার কি বক্তব্য? প্রথমত এই রাজ্যের সবকিছুতেই তো ভেজাল আছে। তো যে অমৃত কুম্ভের সন্ধান আমাদের বিএলও ইআরওরা পশ্চিমবঙ্গবাসীকে দিয়েছিলেন তাদের কাজের মধ্যে দিয়ে, দুর্ভাগ্যবশত সেখানেও ভেজাল পাওয়া গেল। এবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে 2208টি বুথ কমে হঠাৎ 2 চলে আসলো, এতে এটা প্রমাণিত হলো যে তথ্যের কারচুপি করা হয়েছে।
যদি আপনারা জানেন যে ডিজিটালাইজেশন প্রসেসটা কিভাবে হয়, তাহলে দেখবেন যে সিঙ্গেল ওটিপি কে ব্যবহার করে একজন বিএলও তিনি সারাদিন ধরে এই ডিজিটালাইজেশনের কাজটা করেন। আর এইখানেই আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়ে এসে তারপরে সেটাকে ব্যবহার করে, বিশেষ করে 25, 26, 27 আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা বলেছিলেন যে ভাবে ডিজিটালাইজেশন করা হয়েছে সেটা বাস্তব বা বিগত দিনের যত কম ডিজিটালাইজেশন হয়েছে তার গতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এর আগে যিনি তৃণমূলের প্রবক্তা তিনি বলছিলেন নির্বাচন কমিশনের দেখা উচিত, ইয়ারোরা আছে, রাজ্যের বিএলওরা আছে, সব তো নির্বাচন কমিশনের লোক। ওনার কোনো ন্যূনতম ধারণা নেই যে এই পুরো প্রসিডিওরটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী আধিকারিকদের দ্বারা। তাদের মধ্যে তো আবার তৃণমূলের কাছে মেরুদণ্ড বেচা কর্মচারীও কিছু রয়েছে। অনেক ধন্যবাদ। এবার আপনার জানতে ইচ্ছা হতেই পারে যে দুটো বুথ মানে একদম রিক্ত শূন্য সেগুলো কোনগুলো। তার মধ্যে একটার কথা আপনাদেরকে বলি, 517 জন ভোটার রয়েছে, তার মধ্যে কোনো ভোটারের এখনো মৃত্যু হয়নি। চন্দ্রকোনা পুরসভার 148 নম্বর বুথ মৃত্যু শূন্য। চন্দ্রকোনা পুরো এলাকার 21টির মধ্যে একটিতে মৃত্যু শূন্য ভোটার। বিএলও যেটা দাবি করেছে এখনো পর্যন্ত কারো মৃত্যু হলে কয়েকদিনের মধ্যে বাদ যায় না। ধারাবাহিকভাবে কাজের জন্যই নিখুঁত ভোটার লিস্ট। এসআইআর এর আগেই স্বামীর নাম বাদ দিয়েছেন বিএলও, দাবি করছেন মৃতের স্ত্রী। আমি সারা বছর কাজ করি, সারা বছর মানে মারা যাওয়ার তার 15 দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই। এমনকি এসআই ঘোষণার 27 তারিখের আগে 25 তারিখ সেদিনেও 2টা ডিলিট হয়েছে। এই জন্য আমার বুথে কোনো ডেড ভোটার নেই, জিরো একদম। আমার স্বামী মানে কবে মারা গেছিলেন? আমি 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আমার তো ভোটার তালিকায় নাম তো ছিল। মারা যাওয়ার পর নাম কাটিয়েছে বিএলও? হ্যাঁ কেটেছে। উনি আসছিলেন? কতদিন আগে আসছিলেন? হয়ে গেল কি মাসটাই, এই শ্রাবণ মাস এরকম হয়। রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 56 লক্ষ। সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে এদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 24 লক্ষের কাছাকাছি। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রাবন্তী, কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত আর কি কি জানানো হয়েছে? দেখো, ফর্ম ফেরত এসছে 56,37,731 জন। এর মধ্যে মৃত ভোটার রয়েছেন তাদের সংখ্যা 23,98,000। শিফটেড ভোটার্স রয়েছে 1,96,000-এরও বেশ কিছুটা বেশি। আনট্রেসেবল 1,94,000 এবং আদার্স 46,000। এবং এছাড়াও প্রায় 2.5 থেকে 3 লাখ এখনও পর্যন্ত ফর্ম যেটা ডিস্ট্রিবিউশন হয়নি, কেউ নিতে আসেনি, এরকম রয়েছে। ফলে এই সংখ্যাটা 56 লাখের থেকেও আরেকটু বাড়বে। একই সঙ্গে খসড়া তালিকার পরে কত সংখ্যক নাম বাদ যায় এই হিয়ারিংয়ের পরে, এখন সেটা নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা চলছে। দীপ, শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই প্রসঙ্গে, কতজন ভোটারের নাম বাদ যাওয়ার দাবি করছেন তিনি, শোনাই আপনাদের। ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব, কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, নাম রেখেছে। এই কারণে সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি 3বার ভোট দিয়েছি। এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে। ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ। এসআইআর
দেখুন, রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজকর্মের হাল হাকিকত ভালো করে খতিয়ে দেখতে বেশ কড়া হাতে ডিল করতে চাইছে নির্বাচন কমিশন এবং সে কারণে আরও পর্যবেক্ষক আসছে। বুধবার রাজ্যে আরও 5 বিশেষ পর্যবেক্ষক আসছেন। আইএএস অফিসারকে 5টা ডিভিশনে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনে দায়িত্বে রবিকান্ত সিং, মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে নীরজ কুমার বনসোদ, বর্ধমান ডিভিশনের দায়িত্বে কৃষ্ণ কুমার নিরালা, মালদা ডিভিশনে অলোক তিওয়ারি আর পঙ্কজ যাদব রয়েছেন জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে। এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি আগামী 4 সপ্তাহ রিভোল্ট। ভোটের মুখে ইলেকশন কমিশনকে ঘিরে যত পারো লোক পাঠাও, কোথায় কি পাওয়া যায়, কিভাবে লোকের নাম বাদ দেওয়া যায়, কিভাবে বাংলার লোককে হ্যারাস করা যায়, সেগুলো দেখো। হাল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ শুনে হাল্লার রাজার হাঁকাহাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল, সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। এদের সব মুখে বড় বড় কথা, গ্রাউন্ডে গিয়ে দেখা যাবে দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে, সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতার, শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না। ডুপ্লিকেট ভোটার খুঁজতে এবার আরও তৎপর হলো নির্বাচন কমিশন। এখন থেকে বিএলওদের জন্য পোর্টালে থাকছে বিশেষ অপশন। পোর্টালে থাকছে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। একই নামে একাধিক ভোটার কারা, আলাদা ব্যক্তি কিনা নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদের। তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা তৈরি সম্ভব নয় বলে মনে করছে নির্বাচন কমিশন। যদি ডুপ্লিকেশনের সফটওয়্যার থাকে, যেটা এই নির্বাচন কমিশন ব্যবহার করেনি, তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন চালাকি করেছে এই জায়গাটাতেই। চালাকি এই সেন্সে বলছি আপনি যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়মকানুন, ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না। তাই ডুপ্লিকেশন অর্থাৎ একটাল ব্যক্তি যদি 2 জায়গায় নাম থাকে, সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে। আজকে যে নির্বাচন কমিশন তারা গত 2 বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। অর্থাৎ একটা ভোটার 5 জায়গায় ভোটার হতে পারবে, সেটাকে ঠেকানোর জন্য যে সফটওয়্যার, সেটাকে তারা বন্ধ করে রেখেছিল। তাই এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নজর রাখতে হবে, কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর করা হয়েছে যাতে উন্নয়নের কাজ থমকে দেওয়া যায়, এবং তিনি পরিষ্কারভাবে কিন্তু বিডিও এসডিওদের বার্তা দিয়েছে কোনোভাবে এসআইআর এর জন্য যেন কাজ থমকে না থাকে। মুখ্যমন্ত্রী কি বলেছেন আগে শুনুন। আমি জানি বিডিওদের উপর প্রেশার পড়ছে, এসডিওদের উপর প্রেশার পড়ছে, এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেশার পড়ছে, বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে। আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে, গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে। এটা ইচ্ছা করেই করা হয়েছে, এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায়। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কোনো কাজেই যেন গাফিলতি না হয়।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফে কি বক্তব্য এসছে, লকেট চ্যাটার্জি কি বলেছেন শুনবো। এসআইআরটাকে একটা বিরাটভাবে ইস্যু তৈরি করতে চাইছেন। এসআইআর আগেও হয়েছে, আগেও উন্নয়ন হয়েছে, এখনও এসআইআর হচ্ছে, এখনও কি না উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং সারা দেশ জুড়ে এসআইআর হচ্ছে। তার মানে কি সারা দেশ জুড়ে উন্নয়নটাকে বন্ধ করে রাখা হয়েছে? উন্নয়ন তো কিছুই করেননি। এখন এসআইআরের নাম দিয়ে ভোটের যখনই যাচ্ছেন সামনে আর দোরগোড়ায় ভোট এসছে যে উন্নয়ন হয়নি কারণ এসআইআর হয়েছে বলে। এসআইআর তো সবে হচ্ছে, তার আগে উন্নয়ন কি হয়েছে? এবং এসআইআর একটা ইস্যু মাত্র। এসআইআর সবাই সুন্দরভাবে সবাই মানে কোঅপারেট করছে এসআইআর করার জন্য। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নাগরিক এসআইআর যাতে হয় তার জন্য পরিষ্কারভাবে সবাইকে সাহায্য করছেন। এসআইআর এর শুনানি পর্ব নিয়ে সতর্কবার্তা। কোচবিহারে প্রশাসনিক বৈঠক থেকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর শুনানিতে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে যাবেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের সবাই সাহায্য করবেন, বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। যারা ভোট দেয়নি বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আরেকটা কথা হচ্ছে হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। 12 তারিখ থেকে বুথটা হবে, অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএলওরা রেখে দেয় তার নাম বিজেপি কাটাবে। 7 নম্বর ফর্ম জমা দিব আমরা, 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি। অনেক সংবাদ মাধ্যম বিজেপিকে দেখতে পায় না। বিজেপি 13,25,000 দিয়ে এসছে, যার 6.5 লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে। হাফ একটা নাম আছে, একটা নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি। আর স্থানান্তরের 8 নম্বর ফর্ম, যেমন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি, এখানকারই কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চমকেছে, তারা বিএলও ফর্ম ফিল আপ করেনি। আমরা তাদেরকে দিয়ে 8 নম্বর ফর্ম দেওয়াবো এবং তাদের বিহারের যে ভোটের লিঙ্ক, সেই ভোটার লিস্টের কপি আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো। এরকম থাকলে করবেন। কিন্তু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জির ফ্যাক্টরি থেকে যতই 2 নম্বরই কাগজ বের করুন না কেন, সেই কাগজ অ্যাকসেপ্টেড হবে না। দেখুন, মুখ্যমন্ত্রী আজ আরও অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে বলছেন যে কাগজপত্র রয়েছে কিন্তু তারপরেও পুশ ব্যাক করানো হচ্ছে, এবং সেক্ষেত্রে পুলিশ কি করছে এই প্রশ্ন তুলে নজরদারি বাড়ানোর কথাও বলেছেন আজ কোচবিহারের প্রশাসনিক সভায়। আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশি। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, সবাইকে একটা বাংলাদেশির তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছই মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। তার মানে ওনার পুলিশ কাজ করছেন না। তো অনেক আগে হুমায়ুন কবিরই বলেছিল
যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরই বলেছে। তো এখন 1-1.5 মাস আছে মনে হয় এমসিসি চালু হতে, 2 মাস। এই 2 মাস উনি ছেড়ে দিন। পুলিশ যখন কথা শুনছে না, উনি সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপান। উনি ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী, আবার যখন পার্থ চুরি করে জেলে যায় বলে পার্থ এসব করেছে আমি জানতাম না। মুখ্যমন্ত্রীর আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে নজর রাখতেই হচ্ছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন অন্য রাজ্য থেকে পুলিশ এসে এ রাজ্য থেকে কাউকে গ্রেফতার করতে পারে না, তার আগে রাজ্যকে জানাতে হবে এবং এই রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। আগে শুনবো কি বলেছেন। রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌশক শেঠ যারা আছেন, যারা সংখ্যালঘু, তপশিলীয়, আদিবাসীও, নমশূদ্ররাও, যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে, তাদের বলবো চিন্তা করবেন না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচুক। আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো, কোনো ক্ষমতা নেই। আর পুলিশকেও আমার বলা থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন। আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করবো না, কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয়। কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আদৌ চোর কিনা। যে কারোর নামে কিছু বলে ফেললো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শুনবো ব্যাক টু ব্যাক। আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন, তারা ভারতীয় ন্যায় সংহিতা মেনে এবং তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে রুলসের, সেটা মেনে কাজ করেন। পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। অসংখ্য উদাহরণ রয়েছে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত, হেফাজত, মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ। এখানে কোনো রোহিঙ্গা বাংলাদেশি নেই, এসআইআর আবহে এবার অদ্ভুত মন্তব্য বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, বিজেপির কোনো কথা মানা হবে না। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না। তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো, তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআইআর করবো, ঘুরে ভালি করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে। 26-এ মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। অনুব্রত মণ্ডল দাবি করছেন বাংলায় রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। দিন কয়েক আগে হাকিমপুর সীমান্তে পৌঁছে গেছিল TV9 বাংলা। শুনুন সেখান থেকে অনুপ্রবেশকারীরা কি বলছে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, কেশলার কাছে। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিয়ে গেল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছি। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই। বাংলাদেশ থেকে এসে এ রাজ্যে আমার আপনার কাজ যেগুলো, সেগুলো নিয়ে হাতিয়ে নিয়েছে এরা।
বিরোধীর অন্তত এই কথাই তো বলছেন বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাই আপনাদের। ওনার মুখে মায়ানমার শুনে আমার তো একটু অবাকই লাগছে। উনি তো মুরারও ওই ময়নাডালের উপরে কখনো উঠতে পারেন না। তো আন্তর্জাতিক বিষয়ে উনি নাক গলাতে শুরু করেছেন। জানি না এখন অক্সিজেন সিলিন্ডার মাথায় বেঁধে দিয়েছেন কিনা তার দিদি। অক্সিজেন মনে হচ্ছে একটু বেশিই পৌঁছাচ্ছে। তো যাই হোক, ভালো ভালো ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখছি এখন ওসিকে, ওসির মা বোনকে গালিগালাজ করা, তাদের উপর নির্যাতন করার নিদানও দিচ্ছেন, আবার বলছেন নাকি রোহিঙ্গা, ইন্টারন্যাশনাল পলিটিক্স, মায়ানমার, এসব শুনে বেশ ভালোই লাগছে। এই হুঙ্কার যেটা দেখছেন সে আসলে হুঙ্কার হচ্ছে হতাশা। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে যেভাবে কাজল শেখকে উৎসাহ দিচ্ছেন তাতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। দেখুন, ফর্ম পূরণে সমস্যায় পড়েছেন যৌনকর্মীরা। সে কারণে নির্বাচন কমিশনের বিশেষ দল সোনাগাছিতে যাবে এবং সেখানে সিইও নিজে উপস্থিত থাকবেন এমনটাই খবর, এবং তিনি বলেছেন সেটা ক্যাম্প করা হবে সোনাগাছিতে, সিইও নিজে সেখানে উপস্থিত থাকবেন। ক্যাম্প হবে কলকাতার অন্য যৌনপল্লীতেও। তাদের সমস্যাটা হচ্ছে তারা ভয় পাচ্ছে যাতে এসআইআর এর নামে তাদের তো 2002 ওই ডকুমেন্ট সেইভাবে নেই, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া না হয়, কিংবা যদি নাও পাঠানো হয় তাদেরকে অতিরিক্ত তদন্ত করে তাদের পরিচয় আত্মপ্রকাশ করে না দেওয়া। সুতরাং ওই 2002 এর ডকুমেন্ট যদি বলে তাহলে যৌনকর্মীরা সত্যি এসআইআর এর বিষয়টাতে তাদের কার্যকারী হবে না। নির্বাচন কমিশনের কাছে আবেদন ছিল, প্রথমত আমরা আশাই করতে পারিনি যে আমাদের সারাতে তারা ডাক দেবে। তা আমরা যৌনকর্মী দিদিদেরকে যারা খুব ভয় পাচ্ছে তাদেরকে নিয়ে এসে দরকার পড়ে পর্দার আড়ালে তাদেরকে বোঝাবো, তাদের গোপনীয়তা বজায় রেখে যাতে কাজগুলো করা যায়, তাদের নাগরিকত্ব বজায় থাকে, সেটা কিন্তু আমাদের সংগঠন চেষ্টা করছে। অনেকে 2002 সালের যেটা লিস্ট অনুযায়ী তাদের নাম সেগুলো হয়তো নেই, সেই জন্য তারা ভয় পাচ্ছে যে এখান থেকে হয়তো আমাদের চলে যেতে হবে। বিভিন্ন রকম গল্প শুনে তারা আরও ভীত হয়ে তারা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তারা ভাবছে হয়তো ওখানে গেলে হয়তো আমি অনেকটা সেফ থাকবো। আধিকারিকের কাছে যেটা জানিয়েছি যে যৌনকর্মী দিদিরা যে এত বছর ধরে এখানে বসবাস করছেন, সেই ক্ষেত্রে ওনাদের ব্যাপারটা মানে একটু স্পেশালভাবে দেখা, এদেরকে যখন সমাজ থেকে একটু স্পেশালভাবে দেখা হয়। এখানে তো 7,000 মানুষের মতো যৌনকর্মী দিদিরা আছে, মিনিমাম 25% তো ধরে রাখুন 1,500 মতো।